হ্যালো স্টুডেন্টস, তোমরা জানো যে ক্লাস 12 এর আদরিণী এই গল্পটা রয়েছে। ঠিক আছে, ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে আমরা এই গল্প নিয়ে আজকে আলোচনা করব। এর আগে একটু একটা কথা বলে নিই যে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু একদম 9 থেকে 12 পর্যন্ত সমস্ত ডিটেলস আসতে চলেছে, ডিটেলস ক্লাস আসতে চলেছে, এবং এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও। কারণ টেলিগ্রাম গ্রুপে আমরা এই যে ক্লাস নেব বা যা নোট তৈরি করব, যা মক টেস্ট তৈরি করবো, বা ক্লাসে লাইভ যখন আসবো তখন লাইভে বিভিন্ন টপিক কোন সময় কখন নিয়ে আসছি তার পিডিএফ নোট সমস্ত আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তার জন্য তোমাদের কি করতে হবে, আমাদের ডেসক্রিপশনে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটার সঙ্গে যুক্ত হতে হবে। দেখো, থার্ড সেমে তোমরা জানো যে 40 নম্বরের পরীক্ষা হয়। 40 নম্বরের কি হয়, পরীক্ষা হয়। আচ্ছা, এই 40 নম্বরের পরীক্ষায় কি থাকে? 40 নম্বরের পরীক্ষায় কি থাকে? সমস্তটাই থাকে হচ্ছে মার্কস অনের কোশ্চেন। ঠিক আছে, মার্কস অনের কোশ্চেন। এই মার্কস অনের কোশ্চেন তোমাদের সলভ করতে গেলে কিন্তু প্রত্যেকটা টেক্সট একদম খুব সুন্দর করে নিখুঁতভাবে পড়তে হবে, এবং তার পাশাপাশি যে সাহিত্যের ইতিহাস রয়েছে, যে ভাষাতত্ত্ব আছে, সমস্তটা কিন্তু একদম টেক্সটটাকে ভালো করে পড়তে হবে। কারণ টেক্সটের বাইরে একটা কোশ্চেনও আসবে না। টেক্সট যদি তুমি খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা টপিক ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু তোমার সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা এই আদরিণী গল্পটা খুব সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো। আর তার পাশাপাশি এখানে কি কি জিনিস আলোচনা করব? এক তো টেক্সট পুরো ধরে ধরে পড়বো, তার পাশাপাশি কি কি চরিত্র আছে, ঠিক আছে, কোন গল্পগ্রন্থের অন্তর্গত। দেখো এখানে লিখে দিয়েছি, গল্পাঞ্জলি গল্পগ্রন্থের 6টি গল্প রয়েছে। সেই 6টি গল্পের শেষ গল্প হচ্ছে কিন্তু আদরিণী গল্পটা। আর এটা প্রথম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল ভাদ্র সংখ্যা 1320 সালে। ঠিক আছে, 1320 বঙ্গাব্দে, মনে থাকবে। আর এর কিন্তু পরিচ্ছেদ সংখ্যা আছে 7টা। এই গল্পের পরিচ্ছেদ সংখ্যা কটা আছে? এর পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে শুধুমাত্র এই টেক্সট পড়বো এমনটা নয়, লেখক পরিচিতিটাও কিন্তু জানতে হবে। লেখক পরিচিতিটা জানতে গেলে তোমাদের কি করতে হবে? বইয়ের টেক্সটে যে লেখক পরিচিতি আছে সেটাকে ভালো করে কিন্তু পড়তে হবে। দেখো, প্রভাত কুমার মুখোপাধ্যায় সম্পর্কে এখানে আমি নিয়ে এসেছি। আচ্ছা, প্রভাত কুমার মুখোপাধ্যায় জন্ম হচ্ছে 3রা ফেব্রুয়ারি 1873, এবং 5ই এপ্রিল 1932 সালে কিন্তু ওনার মৃত্যু ঘটছে। ঠিক আছে, তিনি বাংলা সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী কথা সাহিত্যিক, ছোট গল্পকার, ঔপন্যাসিক। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধাত্রী গ্রামে মাতুলালয়ে জন্ম। মাতুলালয় মানে তার মায়ের বাড়িতে, অর্থাৎ মামার বাড়িতে তার জন্ম। ঠিক আছে, 1888 খ্রিস্টাব্দে জামালপুর হাই স্কুল থেকে এন্ট্রান্স, পাটনা কলেজ থেকে এফএ, এবং 1895 খ্রিস্টাব্দে বিএ পাশ করেন। আর তিনি 1901 খ্রিস্টাব্দে আইন পড়তে বিলেতে যান এবং ব্যারিস্টার পাশ করেন 1903। এগুলো মোটামুটি কম বেশি জানতে হবে। ঠিক আছে, আর ভারতী পত্রিকায় কবিতা রচনার মধ্যে দিয়ে তার প্রথম সাহিত্য জীবনের সূত্রপাত, এটা মনে রাখবে। তাহলে কোন পত্রিকায় তার প্রথম সাহিত্য জীবন, মানে কোন পত্রিকার মাধ্যমে প্রথম সাহিত্য জীবনের সূত্রপাত, সেটা হচ্ছে ভারতী পত্রিকায়। পরে গদ্য রচনায় হাত দেন। শ্রীমতী রাধারানী দেবী ছদ্মনামে লিখে কুন্তলিন পুরস্কার লাভ করেছিলেন। তাহলে উনি যে ছদ্মনামটা ব্যবহার করতেন সেই ছদ্মনামটার নাম কি ছিল? রাধারানী দেবী। ঠিক আছে, আর কি পুরস্কার পাচ্ছেন? কুন্তলিন পুরস্কার পাচ্ছেন। তারপরে দেখো, রমা সুন্দরী, নবীন সন্ন্যাসী, রত্নদ্বীপ, জীবনের মূল্য, প্রতিমা প্রভৃতি উপন্যাস, এর পাশাপাশি নবকথা, ষোড়শী, গল্পাঞ্জলি, গল্পভীতি প্রভৃতি গল্পগ্রন্থগুলি তার উল্লেখযোগ্য রচনা। সরল ও অনাবিল হাস্যরসের লেখক, হ্যাঁ, হিসাবে প্রভাত কুমার সমাধিক প্রসিদ্ধ। বিচিত্রমুখী গল্পের জন্য তিনি বাংলার মোপাসা নামে খ্যাত। এই প্রশ্নটা দেয়, বাংলার মোপাসা নামে পরিচিত কে? প্রভাত কুমার মুখোপাধ্যায়। আচ্ছা, আদরিণী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প সমগ্র দ্বিতীয় খণ্ড এখান থেকে নেওয়া হচ্ছে। তাহলে গল্প সমগ্র দ্বিতীয় খণ্ড এখানে কিন্তু যুক্ত ছিল। আর এর পাশাপাশি আমরা এখানে লিখে দিয়েছি গল্পাঞ্জলি বলে যে গল্প গ্রন্থটা রয়েছে, সেখানে 6টা গল্প ছিল, সেই 6টা গল্পের শেষ গল্প কিন্তু এই আদরিণী গল্পটা। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা দেখো টেক্সটটা পড়বো। তার আগে একটা কথা বলে দিই একটু সংক্ষিপ্ত আকারে, এই গল্পটাতে কি রয়েছে। একটা হাতি, আদরিণী নাম, সেই হাতিটা
কিনেছিলেন উমাচরণ লাহিড়ী বলে একজনের কাছ থেকে। কে কিনেছিলেন? যিনি মোক্তার মশাই, ঠিক আছে, জয়রাম মুখুজ্জে, ঠিক আছে। তিনি কেনার পরে এই হাতিটা কে কেন্দ্র করেই প্রথম থেকে শেষ পর্যন্ত তার যে ভালোবাসা এবং তাকে পুষতে না পেরে অবশ্যই বিক্রি করতে পাঠানো এবং হাতিটার মারা যাওয়া এবং অবশেষে ওই জয়রাম মুখুজ্জে মারা যাওয়া, এর মধ্যে দিয়ে গল্প সমাপ্তি করছে। মাঝখানে অনেকটা পঠন পড়ন হয়েছে তার জীবনের কাহিনী, এটা কিন্তু এখানে আছে। পুরো গল্পটা তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। দেখো প্রথম পরিচ্ছেদ কি বলছে। আমি বলেছি 7টা পরিচ্ছেদ আছে। চরিত্রগুলো কি কি আছে দেখো। একটা হচ্ছে নগেন ডাক্তার, জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু, ঠিক আছে। তাহলে পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন, মুকুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খ্যামটা আসছে, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? তাহলে আমরা দেখো প্রথম প্যারাতে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাচ্ছি। পাড়ার নগেন ডাক্তার, তাহলে নগেন তার পরিচয়টা কি রয়েছে? ডাক্তার। আর এর পাশাপাশি জুনিয়র উকিল কুঞ্জবিহারীর কথা পাচ্ছি আমরা, যারা দুজন বিকালবেলায় এসছে কি করতে? পান চিবোতে চিবোতে হাতে ছড়ি নিয়ে। তাহলে কি নিয়ে এসছে? কি করতে করতে এসছে? ঠিক আছে, তাদের খাওয়ার অভ্যাসটা কি রয়েছে? পান, ঠিক আছে, এটাও মনে রাখতে হবে। আসছে কার বাড়িতে? জয়রাম মুক্তারের বাড়িতে আসছে কিন্তু, হ্যাঁ। এসে মুকুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি নিমন্ত্রণ আছে কিনা সেই কথাটা জিজ্ঞাসা করছে। জয়রাম মুক্তার বলছে, আসলে ওনার টাইটেল হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় অর্থাৎ মুকুজ্জে, ঠিক আছে। মোক্তার মশাই তার বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসিয়া হুকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। তাহলে তিনি কি করছিলেন? দেখো, বারান্দায় বসে বেঞ্চিতে বসে হুকো হাতে তামাক খাচ্ছিলেন। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বললেন, কিরকম, আমি নিমন্ত্রণ পাবো না? কিরকম জানো? আজ 20 বছর ধরে তাদের স্টেটের বাধা মুক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এটি কি সম্ভব মনে করো? তার মানে উনি ওই যে পীরগঞ্জের জমিদার বাবুর বাড়ি, তাদের কিন্তু বাধা স্টেটের মোক্তার ছিলেন টানা 20 বছর অর্থাৎ 20 বছর, ঠিক আছে। তাহলে বিয়ের যে নিমন্ত্রণ সেখানে কিন্তু এনাকে করতে অবশ্যই হবে। আচ্ছা, জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চেনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়। তাহলে এটা একটা তার বিশেষত্ব, ঠিক আছে। তার বিশেষত্ব কি? যে অতি অল্প অভিমানে, মানে তীব্র অল্প কারণেই তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল, ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে, মানে এই ব্যাপারটা তারা জানতে পারবে তার সঙ্গে যারা দীর্ঘদিন ব্যবহার করেছে, ঠিক আছে, সেই জানিয়াছে। উকিল বাবু তাড়াতাড়ি বললেন, না না, সে কথা নয়, আপনি রাগ করলেন মুকুজ্জে মশাই, আমি কি সেভাবে বলেছি? এ জেলায় মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? মুখোপাধ্যায় নরম হইলেন। এই কথা শুনে উনি বুঝতে পারলেন যে ওনার বোঝার ভুল হয়েছে, উনি নরম হয়েছেন, ঠিক আছে। বললেন, ভাইয়েরা বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয় উপবেশন করিয়া বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিনই বটে। সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়। তাহলে এখানে দেখো আবার একটা প্রশ্ন চলে আসছে যে সোম এবং মঙ্গলবার গেলেই কাছারিটা কামাই হয়ে যাবে, ঠিক আছে। অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বললেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূরে যাওয়া তো সোজা কথা নয়। ঘোড়ার গাড়ি পথ নেই। তাহলে কিসের পথ নেই? ঘোড়ার গাড়ি। গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন আসতে 2 দিন, পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুকুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনে তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। তাহলে এখানে দেখো এরা দুজন কিন্তু কি করছে? মুকুজ্জে মশাইয়ের সঙ্গে যাওয়ার পরিকল্পনা করছে, ঠিক আছে।
মুকুজ্জ মশাইয়ের সঙ্গে যাওয়ার পরিকল্পনা করেছে এবং তার জন্যে ওরা বলছে যে ঘোড়ার গাড়িতে যাওয়া সম্ভব না, ঠিক আছে, সেটা অসম্ভব। আচ্ছা, গরুর গাড়ি অনেক সময় লাগবে, পালকি জোগাড় হওয়া মুশকিল, একমাত্র উপায় হাতি, এবং সেটা মুকুজ্জ মশাই একমাত্র পারেন, তার জন্য মুকুজ্জ মশাইয়ের কাছে এরা এসছে। কি বলছে দেখো, মোক্তার মশাই স্মিত মুখে বলিলেন, এই কথা, তার জন্য আর ভাবনা কি ভাই, মহারাজ নরেশচন্দ্র তো আজকের মক্কেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার, আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যে নাগাদ হাতি এসে যাবে। তাহলে এইখানে দেখো একটা জিনিস বলি যে কতগুলো চরিত্র আমরা পেয়েছি, নরেশ ডাক্তার, উকিল পেয়েছি, তার সঙ্গে মোক্তার পেলাম, আবার এদিকে রাজা নরেশচন্দ্র, ঠিক আছে, এর সঙ্গে আর কার পেলাম, ওই যে পীরগঞ্জের বাবুর মেয়ে, তার বিয়ে, ঠিক আছে, তাহলে এইগুলো আমরা পেলাম। এবার দেখো বলছে কি, কুঞ্জবাবু বলিলেন, উকিল কুঞ্জবাবু, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছো কেন, মুকুজ্জ মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুকুজ্জ মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছিলে। যাবো বই কি ভায়া, আমিও যাব, তবে আমার তো ভাই খ্যামটা শোনবার বয়স নেই। তোমরা শুনো, আমি মাথায় এক পজ্ঞা বেঁধে একটি থেলো হুকো হাতে করে লোকজনে অভ্যর্থনা করব, কে খেলে না খেলে দেখবো, তদারক করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুজে ভর দে। কেমন বলিয়া মুখোপাধ্যায় মশাই হা করিয়া হাসিতে লাগলেন। তাহলে এখানে একটা গান পেলাম কিন্তু, পেয়ালা মুজে ভর দে, কথা কে বলছে, এটা বলছে মুকুজ্জ মশাই। এবারে যেটা বলার, দেখো প্রথম পরিচ্ছেদে আমরা তাহলে কি কি পেলাম, দেখো গল্পটা বড়, ধীরে সুস্থে পড়তে হবে, ভিডিওটা একটু বড় হবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে দেখবে যে তোমাদের একদম আত্মস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে। গল্পটা কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর করে পড়তে হবে। তাহলে প্রথম পরিচ্ছেদে যেটা পেলাম যে এক হচ্ছে ডাক্তার এবং উকিল দুজনে, মুকুজ্জ মশাই মোক্তার তার বাড়িতে গেছে, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে, সেইখানে যাবে, অথচ কোনো গাড়ি ঘোড়া কিছুই পাচ্ছে না, কি করে যাবে, তাই ভাবছে যে যদি মুকুজ্জ মশাইয়ের সঙ্গে একসঙ্গে যাওয়া যায়, ওনার যদি নিমন্ত্রণ হয়ে থাকে, তাহলে আমরা হাতিতে করে যদি যেতে পারি, তাহলে অল্প সময়ের মধ্যে পৌঁছেও যাব, সমস্যাও হবে না, মুকুজ্জ মশাই তো থাকছে, ঠিক আছে, এগুলো পাচ্ছি। তাহলে এখানে এতগুলো বিষয় পেয়ে গেলাম, আর এখানে একটা গানও কিন্তু আমরা পেয়েছি, পেয়ালা মুজে ভর দে, ঠিক আছে। এবার দ্বিতীয় পরিচ্ছেদে কি বলছে দেখো, পরদিন রবিবার, এদিন প্রভাতে আহ্নিক পুজোটা মুকুজ্জ মশাই একটু ঘটা করিয়াই করিতেন। তাহলে রবিবারের দিন মুকুজ্জ মশাই আহ্নিক পুজো করেন এবং সেটা কিন্তু ঘটা করেই করেন, ঠিক আছে। বেলা 9টার সময় পুজো সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন, অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল। তাহলে পুজো শেষ করছেন কটার সময়, 9টার সময়, তারপরে জলযোগান করছেন এবং তারপরে কি হচ্ছে, বৈঠকখানায় আসে বসছে, আর কিছু বৈঠকখানায় মক্কেল ছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, তাহাদের সহিত কথাবার্তা বলতে লাগলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল, তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া প্রবল প্রতাপান্বিত শীল শ্রী মনমোহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেশু, চিঠিতে সম্বোধন করছে যে কি বলে, প্রতাপান্বিত শীল শ্রী মনমোহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেশু, ঠিক আছে। পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ, বলছে যে দেখো এখানে যে হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন, পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপ মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন, একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। তাহলে এখানে একজন ভৃত্যকে ডেকে এটা নিয়ে যেতে বলছে, ঠিক আছে, কার কাছে, নরেশচন্দ্র রায় মহাশয়ের কাছে। তারপরে দেখো কি বলছে, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে, তার মানে 50 বছর অতিক্রম হয়ে গেছে। কেমন দেখতে এবার মানুষটির পরিচয় দিয়েছে দেখো, মানুষটি লম্বা ছাদের,
রংটি আর একটু পরিষ্কার হইলে গৌরবর্ণ বলা যাইতে পারিত। ঠিক আছে, আরেকটু যদি পরিষ্কার হইতো তাহলে গৌরবর্ণ বলা যাইতো। গোপগুলি মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত, মাথার সম্মুখভাগ টাক, চক্ষু দুটি বড় বড়, ভাসা ভাসা, তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। তাহলে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কিন্তু 50 পার হয়ে গেছে। ঠিক আছে, মানুষটির লম্বা ছাদের, রংটি আর একটু পরিষ্কার হলে গৌরবর্ণ বলা যেত। ঠিক আছে, মানে ফর্সা টাইপের, গোপগুলি মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত, মাথার সম্মুখভাগ টাক, চক্ষু দুইটি বড় বড়, ভাসা ভাসা, তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। তাহলে এই পুরোটা তার সম্পর্কে বলা। মনে রাখবে, এনার আদিবাস হচ্ছে যশোর জেলায়। তাহলে আদিবাস কোথায় পাচ্ছি আমরা? আদিবাস যশোর জেলায়। ঠিক আছে, মনে রাখবে। এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই। মুক্তারি করতে যখন তিনি প্রথম আসছেন তখন কিন্তু রেল ছিল না। ঠিক আছে, পদ্মা পার হইয়া কতক নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ, একটি পেতলের ঘটি ছিল, সহায় সম্পত্তি কিছুই ছিল না। তাহলে তিনি যখন এসছেন তখন সেই সময় রেল ছিল না। কিভাবে এসছেন? তিনি পদ্মা পার হয়ে নৌকা পথে এসছেন, কিছুটা গরুর গাড়িতে এসছেন এবং কিছুটা পদব্রজ অর্থাৎ পায়ে হেঁটে তিনি কিন্তু এসছেন। আর সঙ্গে ছিল একটা ক্যাম্বিসের ব্যাগ এবং একটা পিতলের ঘটি। সহায় সম্পত্তি কিচ্ছু ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া নিয়েছিলেন। তাহলে 13 শিকা, ঠিক আছে, 13 শিকা বাসা ভাড়া নিয়েছিলেন। নিজ হাতে রাধিয়া মুক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। যে সময়ের কথা বলিতেছি এ জেলায় ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখোপাধ্যায়কে তাহারা কেউ হটাইতে পারে নাই। তখনও ইনি এ জেলায় প্রধান মুক্তার বলিয়া গণ্য। অর্থাৎ জয়রাম মুক্তার কিন্তু রীতিমতো মুক্তারগিরি করছেন সেই সময়টাতে। ঠিক আছে, পরে চলো, এগুলো কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে ভালো করে মনে রাখতে হবে। আর আমরা এই চ্যানেলেই এইগুলো পড়ানোর পরপরই কিন্তু কি করব, লাইভ ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, ইউটিউবে লাইভ ক্লাস নিয়ে আসবো। তোমরা টাইমটাও জানতে পারবে, তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। তাহলে পুরো বিষয়টা সমস্ত, ধরো যা পড়াচ্ছি, পিডিএফ যেটা তৈরি করে নিয়ে এসে ক্লাস করাচ্ছি, সেগুলো সব তোমরা টেলিগ্রামে দিয়ে দিলে ওখান থেকে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, এবার কি বলছে দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের অনেক হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছুটা রুক্ষ। তিনি কিন্তু একটু রুক্ষ মেজাজ সম্পন্ন ছিলেন। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুকুজ্জে মশাই রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। ঠিক আছে, একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিচক্ষণ বচসা হইয়া যায়। বচসা মানে হচ্ছে ঝগড়া। ঠিক আছে, ঝগড়া হয়েছে। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গায়ে একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে। তিনি আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করেছিলেন। তাহলে ভাবো যে কথা, মানে ঝগড়া হয়েছে একটু, তার সঙ্গে সঙ্গে বাড়ি এসে তিনি কি করলেন, বাড়িতে যে মঙ্গলা গাই রয়েছে তার বাছুর হয়েছে, এরে বাছুর দেখে ওই ডেপুটির নামকরণ করে দিয়েছে ওখানে। ঠিক আছে, ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে কথা শুনিয়াছিলেন, বলাই বাহুল্য, নিতান্ত প্রীতি লাভ করেন নাই। আর একবার এক ডেপুটির সম্মুখে মুকুজ্জে মশাই আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সাই দিতে পারিতেছিলেন না। ঠিক আছে, দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। সেদিন আদালত অবমাননার জন্য মুক্তার মশাইয়ের 5 টাকা জরিমানা হয়েছিল। ভাবো, আদালত অবমাননা করার জন্য তার 5 টাকা জরিমানা হয়েছে। আর এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে অবধি লড়িয়াছিলেন এবং সব শুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকা জরিমানা হুকুম রহিত করেছিলেন। ভাবো, মানে আত্মসম্মান জ্ঞান একটা বিরাট ছিল।
এক কথায় অটুট ছিল বলা যেতে পারে, যার জন্য তিনি কি করছেন, এই কথাটা মানতে পারছেন না। ঠিক আছে। আচ্ছা, এবারে মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্ন দান করিতেন। তাহলে তার একটা বিশেষত্ব, তার একটা ভালো দিক ছিল, বদরাগী হলেও কিন্তু তিনি অকাতরে অন্ন দান করতেন। ঠিক আছে। বলছে উৎসাহিত, অত্যাচারিত, উৎপীড়িত গরিব লোকের মকদ্দমা কত সময় বিনা ফিসে, এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন। মানে কখনো তার জন্য ফিস তো নেননি, সঙ্গে নিজে আবার খরচ করেছেন, করে সেই টাকা ওদেরকে দিয়ে ওদের সাহায্য করে এই কাজগুলো উদ্ধার করে দিয়েছেন। ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বিদ্যগণ মুক্তার মশাইয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়ে থাকেন। ঠিক আছে। তাহলে রবিবার অপরাহ্ন বেলার কথা বলছে, তার আগে আরো একবার রবিবারের কথা আমরা পড়েছি প্রথম পরিচ্ছেদে। উনি কি করতেন, প্রতি রবিবার সকালবেলাতে ঘটা করে পুজো করতেন 9টা পর্যন্ত। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, অদ্য সেইরূপ অনেকে আগমন করিয়াছেন, পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কার করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ এবং অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মুক্তার মশাই সে সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুকুটি লইয়া দাঁড়াইয়া দাঁড়িয়া দুই চারি টান দিয়া আবার বাইর হইয়া যাইতেছেন। তাহলে উনি হুকো খেতে মাঝে মাঝে আসছেন, তদারক করছেন, কারণ হাতি যেহেতু নিয়ে আসতে হবে, যেহেতু তিনি চিঠি লিখে পত্র দিয়ে একজন ভৃত্যকে পাঠিয়ে দিয়েছেন যে সেই চিঠির মাধ্যমে নরেশচন্দ্রের কাছের থেকে হাতিটা যদি পান তাহলে তিনি পীরগঞ্জে যেতে পারবেন। ঠিক আছে। তার জন্যই হাতির সমস্ত বন্দোবস্ত করা হচ্ছে। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। ভাবো, এত কিছু বন্দোবস্ত করা হচ্ছে, সেই সময় কিন্তু পত্রবাহক ফিরে আসছে এবং এসে বলছে হাতি কিন্তু পাওয়া যায়নি। ঠিক আছে, হাতি পাওয়া যায়নি। দেখো তারপরে কি বলছে, কুঞ্জবাবু নিরস হইয়া উঠিলেন। পাওয়া গেল না? কুঞ্জবাবু কে ছিল? কুঞ্জবাবু উকিল ছিল। ঠিক আছে। আর নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মুক্তার মশাই বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। তাহলে কিসে করে যেতে বলছে? গরুর গাড়িতে যেতে বলছে। ভাবো, ঠিক আছে, এইখানেই হয়ে গেছে। একটু আগে বললাম যে ওনার আত্মসম্মানটা ভীষণভাবে ছিল এবং সেই সময় ভাবো এই আত্মসম্মানের কারণে 5 টাকা তিনি কিন্তু কি করলেন, জরিমানা হয়েছিল, সেটা 1700 টাকা ব্যয় করে কিন্তু রোধ করেছিলেন। ঠিক আছে, রোধ করেছিলেন। এই কথা শুনিবে মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হয়ে উঠিলেন। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগলেন, হাতি দিলে না, হাতি দিলে না। বিস্ময়বোধক চিহ্ন আছে, কিন্তু হাতি দেয়নি। এই ক্ষোভটা তার কিন্তু, বা এই আঘাতটা তার কিন্তু লেগেছে, কারণ তিনি বড় মুখ করে বলেছিলেন। ঠিক আছে, কিন্তু সেখানে এরকম একটা হতে পারে তিনি কখনো ভাবেননি। ঠিক আছে। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেউ কেউ বললেন, তারা আর কি করবেন মুকুজ্জে মশাই, পরের জিনিস, জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে রাত্রি 10টা 11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময়ে পৌঁছে যাবেন। ইদামুদ্দিন শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। তাহলে এখানে আর একটা জিনিস আমরা পেলাম, ইদামুদ্দিন শেখের বলদের কথা পেলাম, তাই তো? সেই বলদের কথা তাহলে মনে রাখবে, ইদামুদ্দিন শেখ এর নতুন চরিত্র পেলাম আমরা, তার বলদের কথা। এবং কে বলছে এটা? মুকুজ্জে মশাইয়ের বাড়িতে যারা খেলা করতে এসেছিল তাদের মধ্যে কেউ একজন বলছে। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়ি চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব,
নইলে এ বিবাহ আমার যাওয়া হবে না। তাহলে ভাবো এখানে তার আত্মসম্মানে এমন লেগেছে, তিনি কিন্তু যেতে চাইছেন এবার কিসে করে, বলছে যে যদি আমি যাই হাতি চড়েই যাব, তা না হলে কিন্তু যাব না। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পরিচ্ছেদ শেষ হলো। এবার তৃতীয় পরিচ্ছেদে কি বলছে দেখো, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্তৎ অর্থাৎ সঙ্গে সঙ্গে, হ্যাঁ তত্তৎ অর্থাৎ সঙ্গে সঙ্গে, তত্তৎ স্থানে অর্থাৎ সেই স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিলেন, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চাই। তাহলে বীরপুরের উমাচরণ লাহিড়ীর যে হাতি রয়েছে সেটা কিন্তু মাদি হাতি এবং বাচ্চা হাতি, সেইটা বিক্রি করতে চাইছেন, কিন্তু দাম এমন চাইছেন যেটা অনেকটা বেশি। ঠিক আছে, কত? 2000 টাকা। খুব বাচ্চা না, সবারই নিতে পারবে, কুছ পরোয়া নেই, তাই কিনবো। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ী মশাইকে আমার নমস্কার জানিয়ে বলল, হাতির সঙ্গে কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। তাহলে লাহিড়ী মশাইকে কি করলো, লোক পাঠিয়ে খবর দিতে বলল, এবং তার সঙ্গে কি করলো, একজন বিশ্বস্ত লোক পাঠাতে বলল, যার সাহায্যে তিনি যেন টাকা পাঠিয়ে দেবে, হাতি সে দিয়ে যাবে এবং তার সঙ্গে টাকা নিয়ে চলে যাবে। ঠিক আছে, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। তাহলে এই যে আমরা পেলাম গল্পের এবার যে নামকরণ করা হয়েছে আদরিণী, সেই আদরিণী কিন্তু আমরা পেয়ে গেলাম। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিলেন। তাহলে হাতির দাম কত হলো? 2000 টাকা। ঠিক আছে, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠোনে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। তাহলে এটা কে বলছে দেখো, হাতি তোর গোদা পায়ে নাতি, এটা 2-1 অশিষ্ট বালক, হ্যাঁ মানে দুষ্ট বালক আর কি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া অপমান এবং হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল, মানে তাদেরকে তাড়িয়ে দিল, যা হয় বাচ্চাদের ক্ষেত্রে আর কি। ঠিক আছে, হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইল। মুকুজ্জে মশাই বিপত্নিক। বিপত্নিক মানে কি? তার স্ত্রী মারা গেছে। বিপত্নিক মানে স্ত্রী মারা গেছে। তার জ্যেষ্ঠ পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়ে সেই জল একটু একটু করে ঢালিয়া দিলেন, অর্থাৎ হাতির পায়ে কিন্তু একটু একটু করে সেই জল ঢেলে দিল। ঠিক আছে, অর্থাৎ বাড়িতে আসলে যেমন করে বরণ করে নেয় সেই বরণ করছে। যেহেতু মুকুজ্জ মশাই বিপত্নিক, সেই জন্য তার বড় বধূ সে এই বরণ করার ভার পেয়েছে। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। বড় বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রাঙা করিয়া দিল। ললাট অর্থাৎ কপাল কি করলো, রাঙা করে লাল করে দিয়েছে। ঠিক আছে, ঘন ঘন শঙ্করধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামাই ভরিয়া আলো চাল কলা ও অন্যান্য মঙ্গল দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। এইরূপ বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলী কাণ্ড এবং বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। তাহলে যে হস্তিটা জন্য সেই কদলীকাণ্ড অর্থাৎ কলার যে গাছ রেখে দিয়েছিল এবং বৃক্ষ শাখা যা যা নিয়ে এসেছিল সেগুলো কিন্তু হাতি খেতে শুরু করলো। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলাই বাহুল্য, হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানা নিম্নে বিস্তীর্ণ প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ এবং সিংহদ্বারের বাইরে অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। মানে এবার ওখান থেকে ফিরে আসলো ওরা, কোথা থেকে? বিয়ে বাড়ি থেকে ফিরে এসছে এবং ফিরে এসে মহারাজার সঙ্গে দেখা করতে গেছে। কোন মহারাজা?
মহারাজা নরেশচন্দ্রের সঙ্গে, ঠিক আছে। এবং নরেশচন্দ্রের বাড়িটা এমন যে মানে যেখান থেকে তিনি বসে থাকেন উপরে দ্বিতলে, সেই দ্বিতল থেকে সরাসরি তার উঠোনের অনেকটা অংশ দেখা যায়, প্রাঙ্গণ যেটা আছে সেটা অনেকটা অংশ দেখা যায়। রাজসমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মশাই তাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মকদ্দমা বিষয় সংক্রান্ত দু চারটি কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুকুজ্জমশাই ওই হাতিটি কার? মুকুজ্জমশাই বিনীতভাবে বললেন, আজ্ঞে হুজুর বাহাদুরের হাতি। হ্যাঁ, মানে সম্বোধন করে তাকে ভদ্রস্থ ভাবে যেটা বলে আর কি সচরাচর। মহারাজ বিস্মিত হইয়া বললেন, আমার হাতি? কই, ও হাতি তো কখনো আমি কোনোদিন আমি দেখিনি। কোথা থেকে এলো? আজ্ঞে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। এবার উনি বললেন যে আমি বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে হাতিটি কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বললেন, আপনি কিনেছেন? আজ্ঞে হ্যাঁ। তবে বললেন আমার হাতি? বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না, একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারেই প্রতিপালন হচ্ছি, ঠিক আছে, অর্থাৎ যার বাড়িতে থাকছি আর যার স্টেটের মধ্যে আমরা বসবাস করছি থাকছি, ঠিক আছে, তার জায়গায় যদি আমি থাকি, সেখানে যদি আমি তার প্রজা হয়ে থাকি, তাহলে সে হাতি আমি কিনেছি মানে সে হাতিটাও তার প্রজা, এই অর্থে বলতে চাইছেন আর কি, ঠিক আছে। তাই বলছে যে আমি যখন আপনার, তখন ও হাতিও আপনার, বই আর কার? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তার সুনিদ্রা হইল। মানে এত যে টেনশন, যাওয়ার, মানুষের কাছে আত্মসম্মানের সমস্ত কিন্তু মিটে গেল, ঠিক আছে। এবং তার থেকে বড় কথা, তিনি নরেশচন্দ্র যে রাজা, তাকেও দেখাতে পেরেছেন তিনি হাতি কিনেছেন এবং সেই হাতিতে করে গেছেন, অর্থাৎ তিনি যা বলেন তা করেন। এই যে বিষয়টা তিনি দেখাতে পেরেছেন, এটাতে তার একটা শান্তি এসছে এবং তার জন্য কিন্তু তিনি সুনিদ্রা দিতে পেরেছেন, ঠিক আছে। তাহলে এই গেল তৃতীয় পরিচ্ছেদ। দেখো চতুর্থ পরিচ্ছেদ কি বলছে। উল্লিখিত ঘটনার সুদীর্ঘ 5টি বছর অতিক্রান্ত হয়েছে। আমরা জানি যে মুকুজ্জমশাইয়ের বয়স কত? 50 অতিক্রম হয়ে গেছে। এবার এখানে বলছে চতুর্থ পরিচ্ছেদ শুরু হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু দেয় যে চতুর্থ পরিচ্ছেদ শুরু হচ্ছে, মুকুজ্জমশাইয়ের বয়স তখন কত, বা তৃতীয় থেকে চতুর্থ পরিচ্ছেদের সময়কাল কত। দেখো বলছে সুদীর্ঘ 5টি বছর অতিক্রান্ত হয়েছে। হ্যাঁ, 5 বছর কিন্তু চলে গেছে। এই 5 বছরে মোক্তার মশাইয়ের বয়স মানে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোড ভরিয়া গিয়াছে, যে জেলা কোডটা আছে নতুন নিয়মে কিন্তু ভরে গেছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কোনো কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মশাইয়ের আয় কমতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন এখন তার অর্ধেক হয় কিনা সন্দেহ। মানে আগে যা করতেন তার থেকে অনেক কমে গেছে আয়, অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিত হইতেছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার নাই। তাহলে তার 3টে কিন্তু পুত্র সন্তান ছিল, যে তার মধ্যে প্রথম দুটো বংশবৃদ্ধি, অর্থাৎ বিয়ে হয়ে গেছে, সন্তান জন্মাচ্ছে, এর বাইরে তাদের আর কোনো কাজ নেই, ঠিক আছে, তারা শুধু এই করে আর কোনো কাজ করে না। কনিষ্ঠ পুত্রটি কলকাতায় পড়িতেছে, সেটি যদি কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা। মুকুজ্জমশাই ভাবছেন যে এটাই যদি তার একটু ভালো হয়, ছোট ছেলেটা, ঠিক আছে, সে কলকাতায় পড়াশুনো করছে। তাহলে এটাও একটা প্রশ্ন, কোথায় পড়াশুনো করছে ছোট ছেলে? কলকাতায়। ব্যবসায়ে প্রতি মুখোপাধ্যায়ের আর অনুরাগ নাই, বড় বিরক্ত হইয়া উঠিতেছেন। ছোকরা মুক্তারগণ যাহাদিগের এক সময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, এখন তাহারা এখন শ্যামলা মাথায় দিয়া, ঠিক আছে, এক ধরনের টুপি শ্যামলা মাথায় দিয়া, মুখোপাধ্যায় মশাই পাগড়ি বাঁধিতেন, সেকালে মুক্তারগণ শ্যামলা ব্যবহার করিতেন না। তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘোরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিম কি বলিতে থাকে তিনি কিছুই বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, উনি কি বলছেন। জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়, মুখের জবাব মুখেই রইয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। তাছাড়া পূর্বে হাকিম মুকুজ্জমশাইকে যেরূপ শ্রদ্ধার চক্ষে দেখিতেন, এখন নব্য হাকিমগণ আর তাহা করেন না।
ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানেন না সেই মনুষ্য পদবাচ্যই নয়। স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহা সুদ হইতে কোনো ক্রমে সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বছর বয়স হইল। তাহলে ওখানে 50-এর বেশি বলেছে, কত সেটা কিন্তু বলেনি। 51, 52, 53 হতেই পারে। আর 53 হওয়া মানে তার সঙ্গে আরো 5 বছর যোগ করলে কত হয়? 58, অর্থাৎ প্রায় 60 বছরের কাছে চলে যাচ্ছে। ঠিক আছে, এই জায়গায় অনেকে বুঝতে পারে না যে ওখানে বলছে 50 বছর এর বেশি হয়েছে, এখানে 5 বছরের ডিফারেন্স হচ্ছে, তাহলে 50 আর 5 55 হয়ে যেতে পারে, কিন্তু 50-এর সঙ্গে কত সেটা কিন্তু বলেনি। ঠিক আছে, তাই এইখানে যে 60 বছর বলছে, প্রায় 60 বছর বয়স হইল, প্রায়। বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইতো, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তা হইলে এতদিন কোনো কালে মুখোপাধ্যায় মশাই অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি দিন চলে না, তথাপি আজিকালি করিয়া আরো 1 বৎসর কাটিল। তাহলে এখানে দেখো 5 বছরের কথা বলছে, তার সঙ্গে আরো 1 বছর কিন্তু অতিক্রম হয়ে গেছে। ঠিক আছে, আরো 1 বছর অতিক্রম হয়ে গেছে। এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমায় উপস্থিত হইল। তাহলে কি বলছে দেখো, এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমায় উপস্থিত হইল। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মুক্তার নিযুক্ত করিল। তাহলে যে খুন হয়েছে সেই খুনি কি করলো? জয়রামকে মুক্তার হিসাবে নিযুক্ত করেছে। একজন নূতন ইংরেজ জজ আসিয়াছেন, তাহার এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। 3 দিন ধরে মোকদ্দমা চলছে। অবশেষে মোক্তার মশাই উঠিয়া জজ সাহেবের বাহাদুর ও এসএসআর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। মোক্তার মশাই এবার তার নিজের বক্তব্য দিতে শুরু করেছে। বক্তৃতা শেষে এসএসআর গণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও সেই তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার সাহেব নিজ কাগজ পত্র বাঁধিতেছেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন। পেশকার বলিলেন, উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহে, মোক্তার। প্রসন্ন হাস্যের সহিত জয় সাহেব জয়রামের প্রতি চাইয়া বলিলেন, আপনি মোক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। জজ সাহেব পূর্ববৎ বলিলে, আপনি মোক্তার? আমি মনে করিয়াছিলাম আপনি উকিল। যে রূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখনকার একজন ভালো উকিল। ভাবো, তাহলে উকিলের সঙ্গে তুলনা, মানে রীতিমতো তার দক্ষতা রয়েছে। ঠিক আছে, তার জন্য এই কথাটা বলছে। এই কথা শুনিয়া মুখোপাধ্যায় মহাশয় সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। ইংরাজি জানি না হুজুর, আপনি আজ আমায় যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়ো ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে, হুজুর হাইকোর্টের জজ হউন। ঠিক আছে, তাই উনি আবার আশীর্বাদ করে আসলেন, যেহেতু ওনার প্রশংসা করেছেন। ঠিক আছে, বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মোক্তার মশাই এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যান নাই। তাহলে এরপরে কিন্তু কখনো আর তিনি কাছারি যান নাই। ঠিক আছে, মানে কখনোই আর যায়নি। এবারে আসো পঞ্চম পরিচ্ছেদে কি বলছে দেখো। ব্যবসা ছাড়িয়া কায়িক ক্লেশে মুখোপাধ্যায় সংসার চলিতে লাগিল। কায়িক ক্লেশে মানে খুব কষ্ট করে আর কি। ঠিক আছে, ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদের সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল, কোম্পানির কাগজের সংখ্যাও কমিতে লাগিল। তাহলে কোম্পানির কাগজ কিন্তু এই সময় আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে, একদিন প্রভাতে মোক্তার মশাই বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেকদিন হইতে লোকে ইহাই বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুকুজ্জ মশাই উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলেপিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এরূপ উক্তির পর আর কথা চলে না। হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইয়াকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়
তাহা হইলে কিঞ্চিত অর্থাগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। মুসাবিদা মানে কি? মুসাবিদা মানে লিখতে শুরু করেছিলেন, ঠিক আছে, যে বিজ্ঞাপনটা কেমন হতে পারে না হতে পারে সেটা। তাহলে উনি কিন্তু আদরণীকে ভাড়া দেওয়ার কথা ভেবেছেন, আর কেউ যদি বিক্রির কথা বলেন উনি কিন্তু চান না, কারণ উনি আদরণীকে নিজের সন্তানের মতো দেখেন। দেখো এবার হস্তি ভাড়ার বিজ্ঞাপনটা কি দিচ্ছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স থাকে। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র, হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি 0, এখনে 4 টাকা ধার্য করা হইয়াছে। অর্থাৎ এই জন্য খরচ মোটামুটি 4 টাকা করে দিলেই হাতি কিন্তু ভাড়া নিতে পারবে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। জয়রাম মুখোপাধ্যায়, মুক্তার চৌধুরী পাড়া। তাহলে ওনার বাড়ি কোথায়? এতক্ষণ পরে আমরা কিন্তু পেয়ে গেলাম চৌধুরী পাড়াতে ওনার কিন্তু বাড়ি, ঠিক আছে। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথিপার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আটিয়া দেওয়া হইল। অর্থাৎ এগুলো কোথায় কোথায় দিয়েছে? কোথাও ল্যাম্পপোস্টে, কোথাও বৃক্ষের গাছের ডালে, বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে কিন্তু এটা দেওয়া হয়েছে, যাতে সবার নজরে আসে এবং বিজ্ঞাপন দিতে পারে। আজকের দিনের মতো তখন তো আর এরকম অনলাইন সিস্টেম ছিল না, বা কোনো অ্যাড দেওয়ার মতো পরিস্থিতি এইভাবে ছিল না, যা ছিল পোস্টার সেটে দেওয়া হতো, ঠিক আছে। দেখো বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি কিন্তু আয় হচ্ছে না। 15-20 টাকা মানে কখনো 4 বা 5 দিন মানে ভাড়া হচ্ছে, এরকম ব্যাপার। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রটি পীড়িত হইয়া পড়িল। পীড়িত মানে অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে। পৌত্রটি, পৌত্র মানে বড় যে পুত্রের পুত্র আর কি, সে, তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধ পথ্যাদি খরচ প্রতিদিন 5-7 টাকার কমে নির্বাহ হয় না। মাসখানেক পরে বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করিল, মানে কিঞ্চিত পরিমাণে বা অল্প সুস্থ হয়ে উঠল। বড় বধূ মেজ বধূ উভয়ে অন্তঃসত্ত্বা, মানে আবার সন্তান জন্ম দেবে, ঠিক আছে। কয়েক মাস পরে আরো 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে, ঠিক আছে। এতগুলো চাপ একজন বৃদ্ধের উপরে, ভাবো। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী 12 বর্ষে পদার্পণ করিয়াছে। তাহলে জ্যেষ্ঠা পৌত্রীর নাম কি? কল্যাণী। তার বয়স কত? 12 বছর, অর্থাৎ 12 বছর, ঠিক আছে। দেখিতে 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 যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতো হয় না। ঘর যদি ঘর বর মনের মতো হইল, তবে তাহাদের খাই শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়, ঠিক আছে। ঘর বর মানে বাড়ি ঘর দরের কথা বলছে এবং তার সঙ্গে বরের কথা। যদি দুটোই ঠিকঠাক থাকে, এমন টাকা চাই, ঠিক আছে, তখন তো পণপ্রথা ছিল, এমন টাকা চাই চক্ষু স্থির হয়ে যায়। কন্যার পিতা এই সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। সে নেশা ভাঙ করিয়া তাস পাশা খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। তাহলে কন্যার পিতা, বড় ছেলে এবং মেজ ছেলে, যে দুজন কেউই তো কিছু করতো না, বড় ছেলে সেও কোনো রকম কোনো হেলদোল নেই, যা খুশি তাই ভাবে চলে, ঠিক আছে। নেশা ভাঙ করে, তাস পাশা খেলে, সেও বাবার টাকা নষ্ট করে, এটাই হচ্ছে মেন কথা। যত দায় এই 60 বৎসরের বুড়ারি ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহের স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলএ পাস করিতেছে, হ্যাঁ, মানে এলএ পড়ছে আর কি, ঠিক আছে। খাইবার পরিবার সংস্থানও আছে। তাহারা 2000 টাকা চাহে, নিজেদের খরচ 500, 2500 টাকা হইলে বিবাহটি সম্পন্ন হইবে। ভাবো যে তারা 2000 টাকা তো চাইছে, তার সঙ্গে আরো যে 500 টাকা তাদের বাড়িতে খরচ হবে, সেই খরচটাও কিন্তু চাইছে। অর্থাৎ টোটাল 2500 টাকা হলেই তবে বিয়েটা হয়, ঠিক আছে। কোম্পানির কাগজে বান্ডিল দিন দিন ক্ষীণ হইয়া আসিতেছে। কোম্পানির কাগজ বলতে এখানে কি, তখনকার দিনে ওই টাকা দিয়ে, মানে এখন যেমন ওই ফিক্সড ডিপোজিট বা ব্যাংকের যে কাগজ আর কি, ব্যাংকে টাকা রেখে আসলাম, পরিবর্তে একটা কাগজ দিল, ওইরকম ধরনের কোম্পানির কাগজ তখনকার দিনে ছিল আর কি, ঠিক আছে। তো সেই কোম্পানির কাগজের কথা বলছে। বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে, তাহা হইতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল।
আর শুধু তো একটি নহে, আরো নাতনিরা রইয়াছে, তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিএ পরীক্ষা দিয়াছিল, সেও ফেল করিয়াছে। তাহলে সে কলকাতায় পড়ছিল আমরা জানি, ছোট ছেলেটি, সেও কিন্তু ফেল করেছে। মানে সবই অপদার্থ একেবারে, ঠিক আছে, বাবার যোগ্য পুত্র নয়। বাবার আগের যে দুটো ছেলে সে তো অবস্থা খারাপ, কোনো কিছুই করে না, তার মধ্যে একটা তো নেশা ভাঙ করে মেয়ের বাবা যে, ঠিক আছে, কল্যাণীর বাবা। মেয়েটার বিয়ে তাও তাকে দিতে হবে জয়রাম মুখুজ্জের দ্বারা, ঠিক আছে, মানে তিনি, তার ভাবনা, তার চিন্তা সবকিছু যেন তারই, ঠিক আছে। এইরকম একটা সিচুয়েশনে এইরকম একটা খবর এসেছে যে কনিষ্ঠ পুত্র সে বিয়ে ফেল করেছে, ঠিক আছে। বন্ধুগণ বলিতে লাগলেন, মুখুজ্জ মশাই হাতিটিকে বিক্রি করে ফেলুন, নাতনির বিবাহ দিন, কি করবেন বলুন, অবস্থা বুঝে তো কাজ করতে হয়, আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না, আগে তাও উত্তর দিতেন, ঠিক আছে, যে বলতেন যে এর চেয়ে তোমরা বলো আমার নাতি নাতনি, ওদের খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, ওদেরকে বিক্রি করে দাও বা কিছু এরকম বলতো আর কি, ঠিক আছে। বলছে যে আপনি তো জ্ঞানী লোক, এই সমস্ত কথা যখন বলছে এখন আর কোনো উত্তর দিতে পারেন না তিনি। মাটির পানে চাইয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তির বামুনহাটে একটি মেলা হয়, তাহলে এখানে একটা মেলার কথা বলছে, সেটা বামুনহাটের মেলা। কবে সেটা হয়? চৈত্র সংক্রান্তিতে হয়। সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উঠ বিক্রয়ার্থে আসে, তাহলে সেখানে কিন্তু এগুলো বিক্রির জন্য আসছে। বন্ধুগণ বললেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000 টাকায় কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসেই পেতে পারবেন, ঠিক আছে। তাহলে এগুলো সমস্তটা তার দ্বারা সম্ভব। তাহলে এই যে একটা হচ্ছে চৈত্র সংক্রান্তি বামুনহাটির মেলা, আরো একটা মেলার কথা আমরা পড়বো, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে ওই মেলাতে কি হচ্ছে, বিরাট বড় মেলা হয়, ওই মেলাতে কি করতে বলছে, যে গরু বাছুর হাতি উট সমস্ত কিছু বিক্রি হয়, ঠিক আছে। 5টা কিন্তু বলেছে পশুর কথা, গরু বাছুর হাতি ঘোড়া উট, বিক্রির জন্য আসে, ওখানে পাঠানোর কথা বলছে। কোচার খুঁটে চোখ মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? উনি তখন কেঁদে ফেলেছেন আর কি, যখন এই মেলার কথা বলছে। হ্যাঁ, বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেকদিন ঘরে রয়েছে, মায়া হয়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককেই বিক্রি করবেন। বিক্রি করুন, কিন্তু এমন লোককে করুন যে খুব মানে যত্নে রেখে দেবে আর কি হাতিটিকে, ঠিক আছে, দীর্ঘদিন তো আর রাখা সম্ভব নয়। দেখো তারপরে কি বলছে, ভাবিয়া চিন্তিয়া জয়রাম বললেন, তোমরা সবাই যখন বলছো তবে তাই হোক, দাও মেলায় পাঠিয়ে দাও, একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দাম 200-500 টাকা কমও হয়, সেও স্বীকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তাহলে এই চৈত্র সংক্রান্তির মেলা কিন্তু 15 দিন আগে থেকে শুরু হচ্ছে। কেন শুরু হচ্ছে? কারণ বিরাট জমজমাট হয় আর কি, ঠিক আছে। বলছে শেষের 4-5 দিন কিন্তু বিরাট জমজমাট হয়, সংক্রান্তির 1 সপ্তাহে পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহুত তো যাইবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাবে, মাঝখানে যে পুত্র সেও কিন্তু যাবে বিক্রি করার জন্য। যাত্রার দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্র স্থান করিলেন, যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। বাটির মেয়েরা বালক বালিকা দিগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া খরম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয়ও সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকা রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন, বৃত্ত সেই হাড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মশাই স্বহস্তে মুঠো মুঠো করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। শেষে তার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্নকণ্ঠে বলিলেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। আসলে এতদিনের যে পশুটাকে তিনি ভালোবেসে তৈরি করেছিলেন আর কি, ঠিক আছে, মানে ভালোবেসে কাছে রেখেছেন, একদম সন্তানের মতো লালন পালন করেছেন, তাকে কি করে তিনি বিক্রি করেন, ঠিক আছে। তো সেই জন্যে তার দুঃখ হচ্ছে, আর সেই জন্য তিনি উচ্চারণ করতে পারেননি যে
তোমাকে বিক্রির জন্য পাঠানো হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত হলো ষষ্ঠ পরিচ্ছেদ। আর একটা কথা বলি তাহলে এখানে এই পঞ্চম পরিচ্ছেদে এখানে মনে রাখবে যে এই পরিচ্ছেদের মধ্যে কি রয়েছে। প্রত্যেকটা পরিচ্ছেদ কিন্তু ইম্পর্টেন্ট। যদি টপিক ধরে ধরে মনে রাখতে পারো কোন পরিচ্ছেদে কি ঘটছে, তাহলে কিন্তু করতে সুবিধা হবে। দেখো এবার ষষ্ঠ পরিচ্ছেদে কি বলছে, কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়েছে, 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হয়েছে। তাহলে ষষ্ঠ পরিচ্ছেদে আমরা এসে জানতে পারছি কল্যাণীর কিন্তু বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে। ঠিক আছে, সেটা কত, 10ই জ্যৈষ্ঠ। তার আগে কি বলছে, বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে, হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হইবে। কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলায় মশমশ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। তাহলে চৈত্র সংক্রান্তির মেলা ছিল, বামুনহাটির মেলা, সেই মেলাতে নিয়ে যাওয়া হলো। মেলা থেকে আবার কি হচ্ছে, কে, আদরিণী কিন্তু ফিরে এসছে। ঠিক আছে, কবে, পয়লা বৈশাখে। বিয়ে কিন্তু ঠিক হয়েছে 10ই জ্যৈষ্ঠ, আর বৈশাখ মাসে পড়িলেই কিন্তু আশীর্বাদ হবে, এরকম একটা কথা। এমন সময় পয়লা বৈশাখে ফিরে আসছে আদরিণী। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। আদরিণীকে ফিরিতে দেখিয়া বড় আনন্দে কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না, যেন হারাধন ফিরে পাওয়া গিয়েছে। সকলের আচরণে এইরূপ মনে হইতে লাগিল। বাড়ির লোকে বলিতে লাগিল, আহা আদর রোগা হয়ে গিয়েছে, বোধহয় এ কদিন ভালো করে খেতে পায়নি, ওকে দিন কতক বেশ করে খাওয়াতে হবে। দেখো তারপরে কি বলছে, আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। ওই পয়লা বৈশাখের পরে যখন সবাই আনন্দ করলো, সবকিছু ঠিকঠাক হয়ে গেল, কেউ আর ভাবতেই চাইলো না যে আদরিণী বিক্রি হয়নি, তাহলে বিয়ের কি হবে। ঠিক আছে, মানে সেই সময় একটা বিরাট আনন্দ হলো যে আদরিণী বিক্রি হয়নি, ঠিক আছে, তবু তো বাড়ি ফিরে এসছে। ঠিক আছে, সবাই আনন্দ করার পরে তারপরে গিয়ে আবার বন্ধুগণ আসছে, তারা কিন্তু বলছে অত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না, তাহা লইয়া আলোচনা করিতে লাগলো। মানে প্রত্যেকে তখন ভাবতে শুরু করেছে। একজন বললেন, ওই যে আবার মুকুজ্জে মশাই বললেন, আদর যাও মা মেলা দেখে এসো। ঠিক আছে, অর্থাৎ মুকুজ্জে মশাই ওই যে কথাটা বলেছে, এই কথাতে কিন্তু কি হচ্ছে, মানে আদর ফিরে এসছে আর কি। ঠিক আছে, এটা আর কি যারা বাড়িতে আসছে বন্ধু বান্ধব তাদের মন্তব্য। ঠিক আছে, কেন এই কথা বলছে, বলছে যে তাই বিক্রি হয়নি। কেন বিক্রি হয়নি, বলছে উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন, উনি কিন্তু আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন। ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথা কি নিষ্ফল হবার জো আছে। কথায় বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। তাহলে বামুনহাটির মেলা যখন ভেঙে যায়, তার 10 ক্রোশ দূরে কি হয়, আরো একটা মেলা হয়, সেটা কি, রসুলগঞ্জের মেলা, সেটা কিন্তু 1 সপ্তাহ ব্যাপী হয়। আর বলছে যে সকল গো মহিষাদি বামুনহাটি বিক্রয় হয় নাই, সেসব রসুলগঞ্জে গিয়া জমে, আর সেইখানে আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল। আজ আবার আদরিণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহারাদির পর আদরিণী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদামশাই আদর যাওয়ার সময় কাঁদছিল। কল্যাণী কি বলছে, যে দাদামশাই আদর যাওয়ার সময় কাঁদছিল। আদর বলতে এখানে আদরিণীর কথা বলা হচ্ছে। ঠিক আছে, মুখোপাধ্যায় মশাই শুনিয়া উঠিয়া বসিলেন, বলিলেন, কি বললি, কাঁদছিল। হ্যাঁ দাদামশাই, যাওয়ার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘশ্বাসে সহিত বলিতে লাগলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। ভাবো, তাহলে এই বিষয়গুলো কিন্তু একটা পশুর প্রতি ভালোবাসার নিতান্ত, মানে সেই লেভেলের না হলে, সেই রকম ভাবে না হলে কিন্তু কখনো বুঝতে পারে না। ঠিক আছে, এবং পশুটাও বুঝতে পেরেছে। তার জন্য কল্যাণী এই কথাটা যখন বলছে যে পশুটা যেন কাঁদছিল, তখন দাদামশাইও বলছে যে ও বুঝতে পেরেছে ও অন্তর্যামী কিনা। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ শাস্ত্রু নয়নে, অশ্রু নয়নে, ঠিক আছে, শাস্ত্রু নয়নে আপন মনে বলিতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না, সে কি তোকে অনাদর করে, না মা তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি। খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই
যার ঘরে যাবি তার বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব, তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব, যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো, মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসবো, তুই মনে কোনো অভিমান রাখিস নে মা। তাহলে এই খুকিটাকে কল্যাণীর বিয়ের কথা বলছে, যার বয়স 22 বছর হয়ে গেছে, যার বিয়ে কি হচ্ছে ঠিক হয়ে গেছে, জ্যৈষ্ঠ মাসে বিয়ে হবার কথা, বৈশাখ মাসে আশীর্বাদ সমস্ত কিছু হবে, সেই মেয়ের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো সপ্তম পরিচ্ছেদ, একেবারে শেষ পরিচ্ছেদে আমরা চলে এসেছি। ঠিক আছে, কি বলছে দেখো, পরদিন বিকালে একটি চাষি লোক একখানা পত্র আনিয়া মুখোপাধ্যায় মশায়ের হস্তে দিলেন। পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মধ্যম পুত্র লিখিয়াছে, বাটি হইতে 7 ক্রোশ দূরে, 7 ক্রোশ দূরে কি বিকালে আদরণী অত্যন্ত প্রীত হইয়া পড়ে, পীড়িত অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে, সে আর পথ চলিতে পারে না, রাস্তার পাশে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে, তাহার পেটে বোধ হয় কোনো বেদনা হইয়াছে, সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই, বোধ হয় আদরণী আর বাঁচিবে না, যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করবার জন্যে নিকটেই একটু জমির বন্দোবস্ত লইতে হইবে, সুতরাং কর্তামশায়ের অবিলম্বে আসা আবশ্যক। ভাবো, তার বাবার কাছে মধ্যম পুত্রটি চিঠি লিখছে একটা চাষিকে দিয়ে, তাহলে কাকে দিয়ে পাঠিয়েছে? চাষিকে দিয়ে। মৃতপ্রায় অবস্থা। ঠিক আছে, বাড়ির মধ্যে গিয়া উঠানে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এখনই বেরোবো, আদরের অসুখ, যন্ত্রণায় সে ছটফট করছে, আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ি বন্দোবস্ত করিতে করিতে লোক ছুটিল। বন্ধুরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধ মাত্র পান করাইতে সমর্থ হইলেন। তাহলে কারা? বধূরা, বাড়ির যে বধূ আছে তারা। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল, জ্যেষ্ঠপুত্র সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিল। তাহলে চাষি লোক যে পত্র নিয়ে এসেছিল সেও কি করলো? কোচ বাক্সে বসে গাড়িতে করে গেল। ঠিক আছে, এবার কি বলছে দেখো, পরদিন গন্তব্যস্থানে পৌঁছে বৃদ্ধ দেখলেন সমস্ত শেষ হয়ে গিয়েছে। আদরণী নব জলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত হইয়া রইয়াছে, আজ নিশ্চল নিস্পন্দ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রয় করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। ইহার পর 2 মাস মাত্র মুখোপাধ্যায় মশাই জীবিত ছিলেন। তাহলে এই হচ্ছে টোটাল গল্প আদরিণী। ঠিক আছে, প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু শর্ট কোশ্চেন, 40 পেতে গেলে কিন্তু তোমাকে টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। তোমরা নিশ্চয়ই জানো টেক্সট বইতে কিন্তু 25 নম্বর আছে, আর ভাষাতত্ত্ব এবং ব্যাকরণে বাকি 15 নম্বর। তো এইগুলো প্রত্যেকটা যেভাবে আমি দাগিয়ে দাগিয়ে পড়েছি, যেগুলো ইম্পর্টেন্ট দেখবে সেগুলো দাগিয়েছি কিছু কিছু জায়গাতে। ঠিক আছে, তোমরাও বাড়িতে পড়ার সময় এইভাবে দাগিয়ে পড়বে, এবং পরবর্তীকালে যতবার পড়বে ওই দাগানো অপশনগুলো বারবার যেন চোখে পড়ে সেরকম ভাবে দাগাবে, তাহলে সুবিধাটা হবে কি, এই ইনফরমেশনগুলো কিন্তু মনে থাকবে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, পরবর্তী প্রথমে টেক্সটগুলো আমরা পড়ে নেবো সবগুলো, তারপরে কিন্তু আমরা প্রশ্ন নিয়ে আসবো এখানেই এবং লাইভ সেশন করব। তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাটেন্ড করবে, দেখবে তোমাদের পরীক্ষার জন্য আলাদা করে পড়াশুনো করতে হচ্ছে না, সমস্তটাই তোমাদের সুবিধা হয়ে যাচ্ছে। ব্যাকরণ তো নিয়ে আসবোই, ঠিক আছে, এবং সেগুলো আমরা আলোচনা করব। তো এই জন্য বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করোনি করে রাখো, এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, তাদেরও যাতে সুবিধা হয়ে যায়। ঠিক আছে, তারাও যাতে পড়াশোনাটা ভালোভাবে করতে পারে। আজ তাহলে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিও।